আমরা শেষ করেছিলাম লিপির গুরুত্ব দিয়ে। এবার আমরা দেখব মুদ্রা, তার গুরুত্ব। প্রথমে জানবো যে মুদ্রার পঠন পাঠনকে কি বলে। এটাকে বলে নিউমিসমেটিক্স, ঠিক, মানে স্টাডি অফ কয়েন্স রিলেটেড টপিকস আর কি। যাই হোক, আচ্ছা, মুদ্রা থেকে আমরা কি দেখতে পারি? একইভাবে লিপির মতোই রাজার বংশ পরিচয়, নাম, সিংহাসন আরোহণকাল, অর্থনৈতিক অবস্থা, শিল্পকলা, ভাষা, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। প্রাচীন ভারতের যে মুদ্রাটা ছিল, নিশ্চয় তোমরা জানো, ব্যাকট্রিয় গ্রিকদের তারা যখন তারা আধিপত্য বিস্তার করেছিল তখন থেকেই ওই অঞ্চলে মুদ্রাগুলি থেকে আমরা তাদের সম্বন্ধে সব কিছু জানতে পারি। এইভাবে আরও বিখ্যাত আছে, যেমন সাতবাহন রাজাদের পতিন, এগুলো একটু খেয়াল রাখবে তোমরা। চোলদের ক্যাশে, এই নামগুলো একটু গুরুত্বপূর্ণ। তাহলে মুদ্রাটা খুব সহজ ব্যাপার। যেটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ধর্মগ্রন্থ, ইতিহাসের উপাদান হিসাবে, যেহেতু ধর্মটা মানুষের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবেই চিহ্নিত করা হয়। তো রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, ত্রিপিটক, জৈনদের কল্পসূত্র, এরকম অনেক কিছু পাওয়া যায়। বা বাইরে যদি তোমরা চিন্তা করো, ইরানে জোরাট্রুস্ট ইত্যাদি, বা জেন্দাবেস্তা, এইগুলোকে আমরা কিন্তু পেয়ে এসেছি, ঠিক। বা আহুর মাজদা, তাই তো। ইহুদিদের কথা জানতে আমরা কি করি? হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, এইগুলো আমরা শুনেছি। মানে এগুলো সব এক একটা ধর্মীয় গ্রন্থ। এখন ধর্মীয় গ্রন্থে ইতিহাসের উপাদান কেন? কারণ এগুলো থেকে সমকালীন সময়ে আমরা সেই সমাজ ব্যবস্থা, রাজনীতি, অনেক কিছুই আমরা জানতে পারি আর কি, তাই তো। এইখানে তোমরা আর যেটা করবে, পুরাণ সম্বন্ধে জানবে যে পুরাণের কটা ভাগ আছে, 18টা ভাগে বিভক্ত, এটা একটু খেয়াল করবে। তারপরে যদি আমি বাইরে যাই, মিশরে আমরা কি দেখব? প্যাপিরাসে যে লিপিবদ্ধ করা হতো বিভিন্ন দেবদেবীর কাহিনী, এগুলোকে আমরা খেয়াল রাখবো, জানবো। মেসোপটেমিয়াতে একইভাবে ছিল। সব থেকে বিখ্যাত তো গ্রিস দেশের যে পৌরাণিক কাহিনীগুলো, মাইথোলজি যেগুলো, তাতে খুবই বিখ্যাত। চীনেরও আছে, মর্তের সৃষ্টিকর্তা পানকু। বলি, নিজের আগে বললাম 18টা পুরাণ, নামগুলো দেখবে, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, এই নামগুলো দেখবে। তারপরে মহাকাব্যের কথা যদি বলা হয়, যে সব থেকে প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ, সুমেরের মহাকাব্য, যেটা পোড়ামাটির টালির উপর লেখা, এগুলো একটু খেয়াল রাখবে। তারপরে ভারতীয় সাহিত্যের মধ্যে যে শতপথ ব্রাহ্মণ, এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। গ্রিসদের কথা, গ্রিসদের ইলিয়াড ওডিসি তো জানাই আছে। নগরী যে যুদ্ধ, সেইগুলো কথা আমরা এখানে জানবো। মানে এখানে রাষ্ট্র জীবন একটা নিখুঁত বিবরণ কিন্তু এখান থেকে উঠে আসে, ঠিক। ধর্মগ্রন্থের বাইরে যদি আমরা যাই, আরেকটু উপাদান হিসাবে সাহিত্য গ্রন্থ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। একদম আঞ্চলিক ইতিহাস যদি খেয়াল করি, কলহনের রাজতরঙ্গিনী, যেটা কাশ্মীর ইতিহাস জানা যায়, তো রাজা জয়নাল আবেদিনের একাদশ থেকে দ্বাদশ শতকের ইতিহাস, এবং ভারতের প্রকৃত অর্থে প্রথম ইতিহাস গ্রন্থ, এক অর্থে আবার আঞ্চলিক ইতিহাস বটে। এইভাবে আমরা আরও অনেক অসুস্থ আছে, বানভট্টের হর্ষচরিত, তারপরে কালিদাসের মালবিকা অগ্নিমিত্রম, নিশ্চয়ই জানো, মালবিকা এবং অগ্নিমিত্রের মধ্যে যে সম্পর্ক, সেগুলো তুলে ধরা হয়েছিল। তো এইগুলো সব দেশীয় গেল সাহিত্য হিসাবে। যে বৈদেশিক যাই, গ্রিক রোমানদের কথা প্রথমেই বলতে হবে। সেখানে তোমরা নিশ্চয়ই হেরোডোটাস কথা নতুন করে আর বলার কিছু নেই, ইতিহাসের জনক বলা আছে। এবং ভারতের সম্বন্ধেও তার রচনায় কিছু পাওয়া যায়। উত্তর পশ্চিম ভারতের যে পারস্যিক বিজয়, সেগুলো খুঁজে পাওয়া যায় এর মধ্যে। মেগাস্তিনিসের কথা আছে, যদিও আমরা মানে আলেকজান্ডারের অভিযান যেটা, সেটার মধ্যে কোনো ইতিহাস বিবরণ না থাকলেও বিভিন্ন গ্রিক ঐতিহাসিক যারা আছে, পর্যটক, তাদের বিবরণ থেকে আমরা জানতে পারি। মেগাস্তিনিস ইন্ডিয়াতে অত্যন্ত বিখ্যাত এ প্রসঙ্গে। চৈনিকদের কথা তো না বললেই নয়। চৈনিকদের যদি মানে ফুকো কিং এবং সুয়ানজানের সিউকি এবং ফাসিয়েনের ফুয়োকিউকি, এগুলো তো বিখ্যাত। তিব্বতী পণ্ডিত যে লামা তারানাথ, এগুলো থেকে বৌদ্ধদের কথা অনেক জানতে পারি। তো এইভাবে বিভিন্ন বৈদেশিক বিবরণ থেকে আমরা জানতে পারি। যদিও এ সবসময় ত্রুটি বিচ্যুতি থাকে, ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে তো কোনো কিছুই হতে পারে না। সব কিছুর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে। যিনি রচয়িতা, যেরকম
আমরা জানি ইন্ডিকা মেগাস্থেনিস ভারতীয় ভাষা জানতেন না, ফলে তার রচনার মধ্যে অনেক ত্রুটি রয়েছে এবং মূল গ্রন্থটা খুঁজে পাওয়া যায়নি। তার অনেকটা হিয়ারসে মানে জনশ্রুতির উপর বিশ্বাস করতো এরকম। যারা লিখছে তারা ভারত সম্বন্ধে এই জন্য ভাষা জানতো না, শুধু ভারতে কতদিন বসবাস করেছে, ফলে এই বিভিন্ন বিষয়গুলো থেকে যায়। তা সত্ত্বেও এত ত্রুটি সত্ত্বেও কিন্তু আমরা এগুলোকে ইতিহাসে একটা গুরুত্ব উপাদান হিসেবে চিহ্নিত করি, যেহেতু আমরা তখন কোনো বিকল্প উপাদান পাইনি সেই অর্থে। আর এর বাইরে শেষ একটা যে উপাদান বলবো, সরকারি দলিলপত্র, তোমরা ক্লাস 10-এও একটু দেখেছো, চিঠিপত্র, গোয়েন্দা রিপোর্ট, যেগুলো কোথায় সব সংরক্ষিত করা হয়, মহাফেজখানা বা আর্কাইভস, তাই তো। এবং এগুলো সম্বন্ধে একটা কথা বলা, যে কখনো কিছু ডিক্লাসিফাই করা হয়। ডিক্লাসিফাই করা হচ্ছে যখন গোপনীয়তা যখন লাঘব হয়। যেটা উদাহরণ দিই তোমাদের, যেহেতু পুরনো ঘটনা ঘটে গেছে, আজ তার কোনো রেশ নেই, এটাকেই ডিক্লাসিফিকেশন বলে, গোপনীয়তা লাঘব। ধরো একটা কথা বলি, উদাহরণ দিই, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর সব ফাইলগুলো কিন্তু আজও সামনে আসে না, আসছে মাঝে মাঝে, কারণ তার ব্যাপারটা আজও কিছুটা রহস্যাবৃত রয়ে গেছে। অনেক দূর এগালেও কিন্তু রহস্যাবৃত রয়ে গেছে, ফলে সেগুলো কিন্তু তুমি সব কিছু মহাফেজখানে পাবে না। যখন এটা একদম হয়তো সমাধান হয়ে যাবে, কথার কথা বলি, তখন হয়তো আমরা এই সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারব। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশনস ইন দ্য কনটেক্সট অফ হিস্ট্রি রাইটিং, অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা। আমরা জানি ইতিহাসে বিভিন্ন ঘরানা হয়। ঘরানাগুলো কীরকম? স্কুলিং এক টাইপের, মানে ইতিহাসে লেখার একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। যেরকম আমরা জানি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, যাকে বলা হয় ইম্পেরিয়ালিজম, সেটা কি? সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি কি? ভারতীয় সাম্রাজ্যবাদী চর্চা হয়েছে, জেমস মিল, স্টুয়ার্ট মিল, তার ছেলে উইনসেস মিল, এবং এরা যখন ইতিহাস রচনা করছে তখন তাদের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে রচনা করছে, তাই তো। তো সেখানে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, যাকে আরেকটা নাম হচ্ছে বলা হয় কেমব্রিজ ঘরানা, এটাকে বলা হয়ে থাকে। এখানে শুধু সব কিছু পেছনে সাম্রাজ্যবাদ, এবং তারা এটাই বলছে যে পৃথিবীর আগের যুগ থেকেই সাম্রাজ্যবাদী রয়েছে, সাম্রাজ্যবাদী চেতনা মানুষের বিস্তৃত রয়েছে বলে বিভিন্ন উদাহরণ তুলে দেওয়া হচ্ছে। তাদের দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদী। নেক্সট যেটা আমরা দেখব, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট থট, সেটা কিন্তু সেই দেশের গৌরবগাথা প্রচার করা হয়, জাতীয়তাবাদটাকে তুলে ধরা হয়। একটা উদাহরণ দিই তোমাদের, খুব সহজভাবে, তোমার ক্লাস 8 বইতে পড়েছিলে, এমনি বিতর্ক হয়েছিল ক্ষুদিরামের কে বইতে লেখা হয়েছিল বিপ্লবী সন্ত্রাসবাদী, কিন্তু সমস্যা যেটা তৈরি হয়েছিল হয়তো মনে হয় কাদের চোখে সেটা বলা হয়নি, মানে এটা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিদের চোখে, যারা ঐতিহাসিক তাদের চোখে, না কাদের চোখে, ভারতীয়দের চোখে, এটার জন্যই একটা বিতর্ক। হ্যাঁ, তাদের চোখে তারা হয়তো ক্ষুদিরাম হয়তো বিপ্লবী সন্ত্রাসবাদী, কিন্তু যদি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তখন তাকে কিন্তু, আমি বিপ্লবী কথার বাদ দেবো, সন্ত্রাসবাদী, তখন তাকে বলবো স্বাধীনতা সংগ্রামী, শহীদ, বিপ্লবী। ফলে এইভাবে দৃষ্টিভঙ্গিগত কিন্তু একটা পরিবর্তন এসে যায়, ঠিক। মানে উদাহরণ দিয়ে তোমাকে বলি যে একটা গ্লাসে জল রয়েছে, হাফ ভর্তি হাফ খালি, তোমাকে জিজ্ঞেস করলাম জল কি দেখতে পাচ্ছ, বললো হাফ ভর্তি, আরেকজন কি বললো গ্লাসটা হাফ খালি। ফলে এটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হলো, কিন্তু আসলে প্রত্যেকের উত্তরটা কিন্তু সঠিক, ঠিক। তো এইভাবে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। এর বাইরে কী হয়? মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, সেখানে কী হয়? দার্শনিক যে কার্ল মার্ক্স, তোমরা ক্লাস 9-এ একটু পড়েছো, ডায়ালেকটিক মেটেরিয়ালিজম বা বস্তুবাদী দ্বন্দ্ব, যেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তো সেখানে তার মূল বিষয়টা যে চালিকা শক্তি হিসেবে শ্রেণী সংগ্রামকে ধরেছে, মানব সভ্যতার চালিকা শক্তি শ্রেণী সংগ্রাম। এবং তিনি বলছেন যে উপাদানগুলোর নিয়ন্ত্রক কারা, এটাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে দেয়। মানে একটা উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষ কীভাবে আবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে সমাজ সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থান মানুষের, ঠিক। এবং তারা শ্রেণী চেতনার অংশ নিচ্ছে, অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামী, ভারতের কথা ফিরে আসি, তারা ব্যাখ্যা দেবে কীভাবে? শ্রেণী সচেতন হিসাবে, অর্থাৎ কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, নারী, ছাত্র, এই যে বিভিন্ন শ্রেণী,
তারা তাদের শ্রেণীগত হিসাবে কিভাবে এই আন্দোলনে তাদের ভূমিকা পালন করেছিল সেই শ্রেণী দৃষ্টিভঙ্গি হিসাবে কিন্তু এখানে। আর ভারতে যে এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সূচনা করেছিল অবশ্যই রজনীপাম দত্ত, তোমরা হয়তো জানো, রমেশচন্দ্র দত্তের দাদা। ইন্ডিয়া টুডে গ্রন্থে এই প্রথম এখানে দিয়ে প্রথম এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি শুরু হয়েছিল। পরে এটাকে নিয়ে গেছেন সুশোভন সরকার, রমিলা থাপার, ডিডি কোশাম্বী, ইরফান হাবিব প্রমুখ মার্ক্সবাদী ঐতিহাসিক। এরপরে যেটা বলবো, যেটা সম্বন্ধে তোমরা ক্লাস 10 একটু পরিচয় পেয়েছিলে, নিম্নবর্গের ইতিহাস চর্চা, সাবঅল্টার্ন, খুব বিখ্যাত। তো ভারতের ক্ষেত্রে যে প্রথম সাবঅল্টার্ন শুরু হয়েছিল রণজিৎ গুহ, যদিও বাইরে প্রথম হয়েছিল গ্রামসি, অ্যান্টনিও গ্রামসি প্রথম যে সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিল। ভারতে এটা নিয়ে এসেছিল হচ্ছে তারই একজন ছাত্র রণজিৎ গুহ, একটা সাবঅল্টার্ন স্টাডিজ 80-র দশকে, 8-এর দশক 1900। তারপরে আরও এগিয়ে এসেছিলেন কারা, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র ভদ্র, গৌতম পাণ্ডে। এখন প্রশ্ন হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চাটা ঠিক কী জিনিস? সেটা হচ্ছে, দেখো, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সমস্ত ক্ষেত্রে নির্বিশেষে, ঠিক, যারা সংখ্যালঘু বা পিছিয়ে পড়া তাদেরকে আমরা নিম্নবর্গীয় হিসেবে চিহ্নিত করি। তাহলে কীরকম? ধরো এই স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যে আন্দোলনগুলো হয়েছিল সেখানে এই নিম্নবর্গীয় মানুষরা কাদের ধরো বিভিন্ন যে উপজাতি, ট্রাইবালস, এরা কী ভূমিকা পালন করেছিল, ঠিক এই ভূমিকাগুলোকে এখানে তুলে ধরা হয়। এটাই হচ্ছে নিম্নবর্গ, যেটা আমাদের মূল ধারার ইতিহাস চর্চায় কিন্তু এগুলো স্থান পায়নি। কিন্তু যখনই এভাবে নিম্নবর্গীয় বা সাবঅল্টার্ন হিস্ট্রি ইতিহাস শুরু হলো, এবং যেটা অবশ্যই একটা কার অংশ, অ্যানালস বা সামাজিক ইতিহাস চর্চার অংশ, ঠিক তখনই এইভাবে কিন্তু এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চাটাকে এই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এই যে চারটে তোমাদের যে ঘরানা বললাম, এর বাইরেও কিছু ঘরানা আছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, মানে যেখানে কী হয়, ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়, ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু ব্যাখ্যা করা হয়, ঠিক, ঈশ্বরের ইচ্ছায় সব, ঈশ্বরী ইচ্ছা অনুসারে পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রিত হয়, এগুলো আমরা দেখছি। এর বাইরে আরেকটা হচ্ছে যুক্তিবাদ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সব কিছুকে যুক্তির নিরিখে বিচার করা। এটাও আমরা দেখব নবজাগরণের সময় থেকে, এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যুক্তিবাদ। ফলে যুক্তিবাদ এবং তার সঙ্গে সঙ্গে মানবতাবাদী ঐতিহাসিককেও এদের বলা হয়ে থাকে, যারা যুক্তির নিরিখে সব কিছুকে বিচার করে। তাহলে এই হলো তোমাদের যে বিভিন্ন ঘরানা ইতিহাসে, সেগুলো সম্বন্ধে এখন আলোচনা করলাম ফার্স্ট। এরপরে আমরা দেখব নেক্সট টপিক আমাদের, যেটা ওয়ার্কস অফ হিস্টোরিয়ান, ঐতিহাসিকদের কাজ। এটা একটা বিতর্কিত। একদল বলছেন ইতিহাস মানে হচ্ছে কী হতে হবে, সৎ, ঐতিহাসিককে সৎ, নিরপেক্ষ বা নির্মোহ মানে পক্ষপাতহীন, এরকম একটা দৃষ্টিভঙ্গি, শুধুমাত্র তার কাজ তথ্যনিষ্ঠভাবে ঘটনাগুলোকে উপস্থাপন করা, এটাই তার, বিচার বিশ্লেষণ বা মূল্যায়ন করা নয়, ঠিক, ওটা তুমি পাঠকদের উপর ছেড়ে দেবে। আরেক দল বলছে না, তাকে তথ্য উপস্থাপনে শেষ হয় না, বিচার বিশ্লেষণ মূল্যায়ন করে সিদ্ধান্ত প্রকাশ করা। তাহলে আমরা এই দুটো টপিক নিয়ে একটু আলোচনা করি, ঐতিহাসিকদের কাজ যেটা। একদল বলছেন শুধু তথ্যের উপস্থাপনা, মূলত কে আধুনিক ইতিহাসের জনক যাকে বলা হচ্ছে জার্মান ইতিহাসে লিওপল্ড ভন র্যাঙ্কে, তিনি বলছেন কি, ইতিহাসের কাজ বিচার করা না, শুধু বোঝা, তথ্যের উপস্থাপন। কেন? কারণ বলছে ইতিহাস মানুষকে কিছু শেখায় না, তাদের মত। এবং ঐতিহাসিকদের যে ব্যাখ্যাগুলো আরও বড় বিভ্রান্তিকর, একই বিষয়ে নানা মত তৈরি হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায়ী, এপিজে টেইলার পরে যে বার করছেন, এটা নিয়ে কেউ বলছেন জার্মানি দায়ী, কেউ বলছেন রাশিয়া দায়ী, কেউ বলছেন আমেরিকা দায়ী, কেউ বলছেন ইঙ্গো ফরাসি তোষণ নীতি দায়ী। ফলে এইভাবে বিভিন্ন যে মতের উদ্ভব হচ্ছে, তাতে পাঠকগুলো আরও কী হতে পারে, বিভ্রান্ত হতে পারে। ঠিক, ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটা হচ্ছে ভারতীয় দৃষ্টিভঙ্গি, আর হচ্ছে ব্রিটিশ দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। তাহলে এইভাবে বারবার একটা কী হয়, দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হয় একই বিষয়কে কেন্দ্র করে। আর প্রত্যেকেই মানুষ, ফলে সে তার রচনার সময় তার যে জাতীয়তাবোধ, তার যে নিজস্ব ভাবনা, বিশ্লেষণ, এগুলো উঠে আসে। ফলে অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি যেটা যদি করি, অর্থাৎ নৈব্যক্তিক, অর্থাৎ তুমি ব্যক্তিকে সে প্রাধান্য থাকবে না, তবেই কিন্তু সেটা প্রকৃত ইতিহাস হয়ে উঠতে পারে বলে তাদের মত, গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যদিকে মতটা কি বলছে, তথ্য বিশ্লেষণ যেটা, অর্থাৎ তথ্য বলছে শুধুমাত্র
ইতিহাস একটা নিরস শুষ্ক কাষ্ঠ বিষয়, তাকে যদি বিশ্লেষণ না করা হয়, তথ্যের বিশ্লেষণ, ফলে ঐতিহাসিক এইচ কার, লর্ড অ্যাক্টন এরা বলছেন বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে যাও, বিচার বিশ্লেষণ করো ইতিহাসকে। তবে যদি বিচার বিশ্লেষণের মধ্যে না যাও, তবে তুমি সেটাকে প্রাণবন্ত করতে পারবে না। তথ্যের গুরুত্ব, একটা বিপ্লব, বিদ্রোহ, এগুলো সম্বন্ধে যদি তথ্য পেশ করে ঐতিহাসিকদের কাজ শেষ হয়ে যায়, তাহলে মানুষ কী করে বিপ্লব সম্বন্ধে কৌতূহল হবে? মানুষ অনুসন্ধিৎস জীব, তাকে অনুসন্ধিৎস বাড়াতে হবে। সিপাহী বিদ্রোহ, একটা বিদ্রোহ নিয়ে মানুষ কত সময় কত রকম তথ্য তুলে ধরছে, এগুলো বিচার বিশ্লেষণ হচ্ছে বলেই হচ্ছে। যেরকম মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কার নীতি? সামরিক রাজনৈতিক কারণ, পরে দেখা যাচ্ছে না সামাজিক অর্থনৈতিক কারণ। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা জানো ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল। এর জন্য আমাদেরকে বলা হতো যে রাজা দাহি পরাজিত হয়েছে, কারণ মুসলিমদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব ছিল। কিন্তু দেখা গেল কি যে না, পরবর্তী বিচার বিশ্লেষণে দেখা যাচ্ছে এর জন্য প্রধানত দায়ী ছিল দাহির যে রাজা, ব্রাহ্মণ রাজা, তিনি তার প্রজাদের আনুগত্য হারিয়েছিলেন। ফলে এই যে চমৎকার বিশ্লেষণ, প্রজাদের আনুগত্য না পেলে, প্রজাদের থেকে দূরে সরে গেলে যে রাজার পতন অবশ্যম্ভাবী, এটাকে এখানে সূচিত করা হয়েছে আধুনিক গবেষণায়। নইলে আমরা সেই পুরনো সেই যে ধারণা নিয়ে বসে থাকতাম যে মুসলিমদের সামরিক দিক দিয়ে শক্তিশালী ছিল, ব্যাপারটা কিন্তু তা নয়। ফলে এইভাবে বিচার বিশ্লেষণ যত হয়ে থাকবে, আর বিচার বিশ্লেষণ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ইতিহাসের ধারা প্রবাহমান, ফলে বিচার বিশ্লেষণ ও নতুন নতুন বিচার বিশ্লেষণ যোগ হয়, ফলে ইতিহাসকে অনেক বেশি আধুনিক এবং প্রাণবন্ত করে তোলা। এবার তোমাদের যে টপিকটা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি, পুরাণ ট্র্যাডিশন বা ইতিহাস পুরাণ ঐতিহ্য। দেখো, প্রথম অর্থশাস্ত্রে কিন্তু এই ইতিহাস পুরাণ কথাটার উল্লেখ ছিল, এবং অর্থশাস্ত্র কবে রচিত হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলছেন সম্ভবত এটা খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে পূর্ণাঙ্গ রূপের এটা রচনা করা হয়েছিল, পূর্ণাঙ্গ রূপ পেয়েছিল। এবার যেটা বলি যে ইতিহাস কথাটা আসছে কোত্থেকে, অর্থ হলো ইতি হ আস, ইতি হ আস, ইতি আগে যা ঘটেছে, তাই তো? তার এর ব্যাখ্যা হচ্ছে অতীতের ঘটনাবলীকে এমনভাবে তোমাকে উপস্থাপন করতে হবে যাতে যে ঐতিহ্যকে ঘিরে ইতিহাস রচনা হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে আমরা কি করতে পারি, অতীতের ঘটনাবলীকে মেলাতে পারি। এটা এবং আধুনিক যাকে আমরা হিস্ট্রি বলা হচ্ছে। সংস্কৃত ভাষা যদি চিন্তা করো, গোড়ার দিকে কিন্তু এটাকে ইতিহাস বলে বোঝানো হতো না। আবার চলে যাও পুরাণে, পুরাণে কি করা হচ্ছে, পুরাণ কথাটি অর্থ বলছে অতীতের অন্তর্গত ঘটনা। এমনকি উপনিষদেও একে কি বলা হচ্ছে, পঞ্চম বেদ বলা হচ্ছে, এবং এর দ্বারা জ্ঞানের একটা যে পৃথক শাখা, সেই পৃথক শাখাকে চিহ্নিত করা হচ্ছে। তারপরে দেখো, পুরাণের ভাগগুলো তো বললাম 18 সংখ্যা আছে, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ ইত্যাদি। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতিহাস চেতনার, এটা যদি আমরা বলতে চাই যে ইতিহাস চেতনার যে প্রচ্ছন্ন স্তর, সেই প্রচ্ছন্ন স্তর থেকে যে বাইরের যে রূপটা, সেই বিকাশের পথে কিন্তু পুরাণ কি করছে। আবার বলছি, দেখো, ইতিহাস চেতনার যে প্রচ্ছন্ন স্তর থাকছে, সেই স্তর থেকে যে বাইরের রূপটা যে বিকাশের পথ, সেখানে পুরাণ কিন্তু একটা অন্তর্বর্তী স্তর হিসাবে চিহ্নিত রয়েছে। ঠিক। আবার দেখো, পুরাণগুলোর তাৎপর্য কি, এর মধ্যে নিহিত রয়েছে তৎকালীন ইতিহাস চেতনা, এটা আছে। এবং পুরাণের যারা রূপকার, তারা কিন্তু নিজেদেরকে কী ভাবছে, ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে দেখছে, এবং একটা অদ্ভুত কাজ করছেন তারা। পুরানো যে কাঠামো মধ্যে দিয়েও অতীত এবং বর্তমানকে একটা মিলিয়ে দেওয়ার একটা তাদের প্রয়াস দেখা যাচ্ছে। ঠিক, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র যে অতীতের যে ঘটনাগুলিকেই খাতিয়ান হিসেবে দেখছে তা না, কারণ ভবিষ্যতে ক্ষমতা যারা দখলদার বা তাদের শাসন কেউ কিন্তু বংশানুক্রমিক চরিত্র বা বৈধতা দান করছে। যেরকম উদাহরণস্বরূপ উত্তর ভারতের অনেক স্থানে কী হয়েছে, আমরা দেখেছি যে রাজতন্ত্র বিকাশ ঘটেছিল, একটা নির্দিষ্ট সময় হয়েছিল। ঠিক সেই সময় যে রাজনৈতিক ক্ষমতার যেটা মূল কার্যত একমাত্র বৈধ রূপ হিসাবেও সেখানে কিন্তু রাজতন্ত্রকেই তুলে ধরার প্রয়োজন ছিল। ঠিক, এটা একটা বিশেষ ধরনের ঐতিহাসিক
আখ্যান, এবং এক্ষেত্রেও পুরাণগুলো আমরা দেখব ঠিক সেই ভূমিকাই পালন করেছিল। বোঝা গেল? আর কি দেখবো? এর গুরুত্ব তো বলছি, রাজবংশের বিবরণ, বিদেশি জাতি সম্পর্কে তথ্য, এগুলো বিভিন্ন পেতে থাকি। কিন্তু আজ তোমার খেয়াল রাখো যে আবার একই জিনিসের মতো এটারও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। পুরাণ ইতিহাস কিন্তু গ্রন্থ নয়, এগুলো একটা কী জিনিস? মূলত একটা ইতিহাস ঐতিহ্য, এবং ঐতিহ্য সাহিত্য কিন্তু এক নয়। এটাকে তোমরা একটু মাথায় রাখবে। কিছু কিছু ক্ষেত্রে এখানে অতিশক্তি করা হচ্ছে, এক্সাজারেশন করা হচ্ছে। এইভাবেই চলেছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে তোমাকে যে সব কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব কিন্তু এক্ষেত্রে অস্বীকার করা যায় না। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত রইল। আর তোমাদের একটু রিকোয়েস্ট করলাম, মাঝে মাঝে সাউন্ডের সমস্যা হতে পারে, তোমরা একটু ইয়ারফোন দিয়ে এটাকে শুনবে, ব্যাস ঠিক।